জাতীয় নাগরিক পার্টি শাপলার প্রতীক পাচ্ছে না এবং সার্জিস আলম কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যদি শাপলার প্রতীক না পান তাহলে তারা আন্দোলনে নামবেন। অন্যদিকে আবার জামাত পিআর পদ্ধতিতে আন্দোলনের দাবি করছেন। তো এই ব্যাপারে যদি জানতে চাই জামাতের পিআর পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক বরাদ্দ নির্বাচন কি প্রভাব ফেলবে কিনা। আমি একটু যদি বলি যে যে দাবিগুলো উঠছে এবং এই যে শাপলা প্রতীক চাওয়ার যে ব্যাপারটি, এটি কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তারা বেশ কয়েকবার তারা দাবি তুলেছেন এবং এটি নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল। তো পরবর্তীতে তারা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে লাল শাপলা, সাদা শাপলা, শাপলা যে কোনো একটা হয়তো এভাবে পরিবর্তন করে দেয়া যায় কিনা এমনভাবে দাবি তারা করেছিল। কিন্তু আরপিওতে যেসব আপনি জানেন যে গত বুধবার একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে যেখানে কিনা 115টি প্রতীকের কথা বলা হয়েছে, সেখানে শাপলা প্রতীকটি নেই। তবে এই শাপলা প্রতীকের জন্য তারা এখন যেটি আমরা দেখছি যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে। তবে গতকালকে নির্বাচন কমিশনে যখন সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের কথা বলছিলেন তখন আমরা তার কথায় অন্যান্য আগের যে বক্তব্য তার বক্তব্যে আমরা গতকাল একটু মনে হচ্ছিল যে একটু মনে হয় সহনীয় মাত্রায় হয়তো আগামীতে শাপলা প্রতীক যুক্ত হলেও হতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। এর কারণ আপনি যদি বলেন যে কারণ কি, কারণ হচ্ছে তারা কিন্তু বলেছে যে অতীতে এর আগে শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য নামে একটি রাজনৈতিক দল, যেটি কিনা মাহমুদুর রহমান মান্না, ওনারা বর্তমানে কেতলি প্রতীকে রাজনীতি করছেন, নির্বাচন করেছেন। তো তারা যেটি বলছেন যে এর আগে শাপলা প্রতীক চাওয়া হয়েছিল, তখন তাদেরকে দেয়া হয়নি, তাই এবারও দেয়া হবে না এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তারা পরবর্তীতে আবারও ইমেইলের মাধ্যমে এনসিপির পক্ষ থেকে এই শাপলা প্রতীকটিকে গেজেটভুক্ত করার জন্য তারা দাবি জানিয়েছেন, সুতরাং এটি নিয়ে যেহেতু তোড়জোড় আলোচনা চলছে সর্বমহলে রাজনৈতিক অঙ্গনে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে আমরা প্রতীক যে দেব না ব্যাপারটা এরকম না, হয়তো তাহলে আমরা এটা ভবিষ্যতে যুক্ত করা যায় কিনা এ নিয়ে হয়তো ভেতরে ভেতরে আলোচনা চলতে পারে বলে আমরা মনে করছি। আর পিআরের বিষয় যদি আমি বলি যে পিআর আসলে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এই পিআর পদ্ধতির নির্বাচন বা পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনও কিন্তু অবগত না। কিছুদিন আগেই একটা সংবাদ দেখলাম যে এখানে কিনা বলা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষ থেকে একটা জরিপে বলা হচ্ছিল যে সাধারণ মানুষ পিআর সম্পর্কে কত % মানুষ জানে। সেখানে আমরা দেখি যে প্রায় 40% মানুষের মতো পিআর সম্বন্ধে কিছুটা তথ্য তারা পেয়েছেন। এখনও 60% মানুষ কিন্তু পিআরের পদ্ধতি সম্পর্কে তারা অবগত না। তো এই পিআর পদ্ধতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেন পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে জামাত ইসলাম কাজ করছে। তারা পিআর পদ্ধতিতে যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন তাই তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। তবে পিআর পদ্ধতি যেহেতু বাংলাদেশে একেবারেই প্রথম, সুতরাং এই পিআর পদ্ধতিতে আমরা শুনছিলাম যে উচ্চ কক্ষ পার্লামেন্টে হয়তো পিআর পদ্ধতি হতে পারে, নিম্ন কক্ষে পিআর সমসাময়িক যে পদ্ধতি সেই পদ্ধতিতে হবে। তো আমরা মনে হয় একটি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে নির্বাচন করে এটা শুরু করা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সকল দলকেই হয়তো সমঝোতায় আনা সম্ভব হবে। কিন্তু একেবারেই যদি পিআর না দেয় সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক অঙ্গন আরও অস্থির হতে পারে। পাশাপাশি নির্বাচন নিয়েও এক ধরনের শঙ্কা বা যদি আন্দোলন হয় সেক্ষেত্রে নির্বাচন পেছানো বিভিন্ন রকমের কিন্তু চ্যালেঞ্জ থাকতে পারে। তবে পুরো নির্বাচনটাই পিআরের পক্ষে সাধারণ মানুষ কিন্তু এখনও চাচ্ছে না, রাজনৈতিক দলগুলো চাওয়া থাকলেও। তবে এবং আপনি জানেন যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু একেবারেই পিআরের বিপক্ষে কথা বলছেন। তারা বলছেন যে পিআরের মাধ্যমে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে পতিত যে সরকার সেই সরকার হয়তো আবারও ফিরে আসার পথ সুগম হতে পারে বলে তারা ধারণা করছেন। আচ্ছা, তাহলে এনসিপি নেতাদের দাবি হচ্ছে আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না, অথচ সিএসসি বলছে যে নির্বাচন কমিশন কারো কথায় চলে না। এই যে পাল্টাপাল্টি বাকবিতণ্ডায় এটাতে কি আসলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কিনা? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আসলে নির্বাচন কমিশন উভয় সংকটে রয়েছেন, এক প্রকার উভয় সংকটে রয়েছেন। তারা যেটি বলছেন যে গতকাল আমরা এই যে রাজপথে নামার যে হুমকি
বা নির্বাচন হতে দেওয়া হবে না কিংবা নির্বাচন শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, এইটি নিয়ে কিন্তু তারা বলছেন যে পিআর ছাড়া নির্বাচন হবে না কিংবা আন্দোলন, এটি আসলে বাংলাদেশের রাজনীতির জন্য বিপজ্জনক বলে কিন্তু অনেকেই মন্তব্য করছেন কিংবা বলছেন। এবং এইটি কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এমন যে ঘোষণা দেওয়া হচ্ছে আন্দোলনের কিংবা এক ধরনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে সেটি নিয়ে নির্বাচন কমিশন ভীত কিনা এটি জানতে চাওয়া হয়েছিল। তো নির্বাচন কমিশন যেটি বলেছেন যে এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি হচ্ছে অভ্যুত্থানের একটি শক্তি এবং তারা যেহেতু দেশকে নিয়ে ভাবে, দেশপ্রেমিক, সুতরাং তাদের যে বক্তব্য তারা রাজনৈতিকভাবে দিয়েছেন, এটি নিয়ে নির্বাচন কমিশন মোটেও বিচলিত না এবং তারা যেটি পাশাপাশি বলছেন যে তাদের চাওয়া পাওয়ার প্রতি নির্বাচন কমিশনের সম্মান রয়েছে এবং তারা এটাও বিশ্বাস করেন যে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা কোনো রকমের কোনো চাপ বা কোনো অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হবে এমনটা করবেন না বলে নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি যদি অন্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তারা, আপনি জানেন যে ঐকমত্য কমিশনে কিন্তু আরও 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে সকল বিষয়ে। এখানে কিন্তু হয়তো পিআরের বিষয়ে আগামী সময়গুলোতে আমরা হয়তো দেখতে পারবো কোনো একটা সমাধান হয়তো আসবে নিশ্চয়ই। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে গিয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি কিন্তু গিয়েছেন। তারা কিন্তু একসঙ্গে বসছেন, কথা বলছেন, কিন্তু রাজনীতির ময়দানে যখন তারা আবার বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু যে যার জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন, তবে এটি কিন্তু তাদের দলীয় আসলে বক্তব্য না। দলীয় প্রধান যিনি রয়েছেন বিএনপির, তিনি কিন্তু সহনশীল রাজনীতি এবং পারস্পরিক বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কথা বলে আসছেন। সুতরাং আমরা মনে করছি এখন পর্যন্ত হয়তো নির্বাচন কমিশনের প্রতি চাপ আসবে না এবং যথাসময়ে নির্বাচন কমিশন তার যে ভোট গ্রহণের যে প্রস্তুতি নিয়েছেন সে সময় ভোট হবে। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি, প্রবাসীদের ভোটাধিকার এবং চলমান ভোট ব্যবস্থার মধ্যে কি কি চ্যালেঞ্জ বা সুবিধা আসলে থাকতে পারে বলে আপনার মনে হয়? প্রস্তুতি সম্পর্কে যদি বলি, যে প্রস্তুতি নির্বাচন কমিশন থেকে যেটি বলা হয়েছে যে প্রস্তুতি তো তাদের প্রতিদিনের কার্যক্রমই তাদের নির্বাচনে আসলে প্রস্তুতি। আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ হয়ে গেল, এটিও কিন্তু নির্বাচনের প্রস্তুতির একটি অংশ এবং নতুন যে দলগুলো নিবন্ধন সেগুলো নিবন্ধন হয়ে যাবে এবং আগামী মাসের মধ্যেই হয়তো এই যে প্রতীক বরাদ্দ এগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। পাশাপাশি নির্বাচনের যে ডেডলাইন যেটি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি, অর্থাৎ রোজার ঈদের আগেই, সেই ক্ষেত্রে আমরা যদি তার 2 মাস আগে, যদিও তারা এখনও কোনো নির্ধারিত কোনো তারিখ বলেননি, 2 মাস আগে যদি আমরা ধরি তাহলে সেটি হচ্ছে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণরূপে চলছে। সরঞ্জামাদি কেনা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসা, পাশাপাশি নির্বাচনে যারা স্টেক হোল্ডার রয়েছে, সংবাদকর্মী, বিভিন্ন সুশীল সমাজ যারা রয়েছেন, যারা পর্যবেক্ষক যারা রয়েছেন, নির্বাচন চলাকালীন সময় যারা পর্যবেক্ষণ করবেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং অনেককেই আমরা জানি যে আগামী মাসেই রাজনৈতিক দলগুলোর আগে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন নির্বাচনী সংস্থা যারা রয়েছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশন বসবেন। পাশাপাশি চ্যালেঞ্জের কথা যদি বলি, যে চ্যালেঞ্জ তো আসলে রয়েছেই, এত বড় একটা কর্মযজ্ঞ। আপনি জানেন যে বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন তো আমরা দেখছি যে এই অস্থিতিশীল যে পরিস্থিতি সেটি এখন যে চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অস্থিতিশীল পরিস্থিতি, এটি কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে যে নির্বাচনের আগেই অন্য আরও যেসব কাজ রয়েছে এই নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সেটি গ্রহণে কাজ করছে এবং যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও কিন্তু নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং যেসব চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ থাকবেই এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আশা করি হয়তো খুব দ্রুতই এর ফলাফল আমরা দেখতে পাবো। আচ্ছা, দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐকমত্য হবে বলে আশা ব্যক্ত করছেন সিইসি। হ্যাঁ, তো আসলে কি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারবে কিনা, বা যদি আসেও তাহলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কি সম্ভাবনা বা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে এই বিষয়ে? একটু আপনাকে জানাই যে আসলে দেখেন এই দলগুলোই কিন্তু 5 তারিখের আগে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে।
অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একসময় একটা ভালো ভ্রাতৃত্ববোধ, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ৫ তারিখের পর আমরা যেটি দেখলাম যে রাজনীতির মাঠে তো দুইটা পক্ষ দরকার। তো দুইটা পক্ষের মধ্যে এখন সব তো আসলে যদি কোনো মতভেদ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আসলে রাজনীতি হয় না। সুতরাং আওয়ামী সরকার যেহেতু বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই, বা আওয়ামী লীগের যে দল কিংবা জাতীয় পার্টির কথাও যদি বলি, তারা যেহেতু এখন মাঠে নাই, রাজনীতিক মাঠে নাই, সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামায়াতে ইসলাম এখন তৃতীয় বৃহত্তম দল এবং প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ বলা যায়। সুতরাং আমরা যদি বলি যে এই যে কথার যে লড়াই চলছে, এটি মূলত রাজনৈতিক কারণেই চলছে এবং এটি নিয়ে আসলে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। এবং তারা দিন শেষে আমরা কিন্তু দেখছি যখন কিনা মাঝে মাঝে আমরা ঝটিকা মিছিল দেখছি আওয়ামী লীগের, তখন কিন্তু আবার সব এই বিএনপি এবং জামায়াতে ইসলাম এবং এনসিপি সবাই কিন্তু একত্রে কিন্তু আবার সেই মিছিল প্রতিহত করছেন, কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তারা আবার এক হয়ে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা দেশকে স্থিতিশীল রাখতে, কিংবা অতীতে যে সরকার ছিল ফ্যাসিস্ট, বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, তারা যেন আবার ফিরে আসতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও প্রয়োজনে এক হয়ে যাবে। তো নির্বাচনকে কেন্দ্র করেই মূলত প্রতিপক্ষ এই কথার লড়াই চলছে এবং এটাই চলবে, এটাই রাজনীতির সৌন্দর্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।